স্টুডেন্টস, ক্লাস 8 এর তোমাদের ইতিহাস পড়াচ্ছি চ্যাপ্টার 4 এর। আজকে পার্ট 2। প্রথম পার্ট পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। এবার আজকে হচ্ছে পার্ট 2। দেখো, আজকে হচ্ছে কৃষির বাণিজ্যিক রূপায়ণ। ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতির আর একটি দিক ছিল কৃষির বাণিজ্যিকরণ, অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব পেয়েছিল। যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের উপর জোর দিয়েছিলেন ঔপনিবেশিক সরকার। এই যখন দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলো, তখন ওদের যেসব জিনিস দরকার হতো, ওদের শিল্পের প্রয়োজনে যেসব জিনিস দরকার হতো সেইগুলো চাষ করার উপরে জোর দিয়েছিল, কারণ সেইখানে ওরা পাঠাতো, ওরা রপ্তানি করতো, এখান থেকে নিয়ে সেখানে রপ্তানি করতো। বস্তুত রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করা হতো। এই যে অর্থনীতির আধুনিকীকরণ মানে কি, এই যে চা, নীল, পাট, তুলো এইগুলো চাষ বাড়ানো, মানে এগুলো ওদের সমস্ত কিছু বুঝতেই পারছে। চা তো খাবার জিনিস, ঠিক আছে, নীল রং করতে লাগে, পাট, তুলো এগুলো দেখো কোনো না কোনো ভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে যুক্ত আছে। তাহলে এই যে কৃষি, এই মাধ্যমে তার কি করতো, অর্থনীতির আধুনিকীকরণ করতো। কিভাবে? বাণিজ্যিকীকরণ, মানে কৃষিকে বাণিজ্যের কাজে ব্যবহার করা, সেটা হচ্ছে বাণিজ্য। শুধু খাওয়ার জিনিসটাই শুধু চাষ নয়, অন্য ধরনের বাণিজ্যে ব্যবসা করতে যে জিনিসগুলো দরকার আর কি। এখন প্রশ্ন করা হলো, আদৌ কি ঔপনিবেশিক শাসনাধীনে ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল? প্রসঙ্গত বলা চলে, কৃষিজ উৎপাদন ব্যবস্থায় উন্নতি ঘটাবার জন্য ঔপনিবেশিক সরকার তরফে বিশেষ উদ্যোগ ছিল না। কয়েকটি ব্যতিক্রম অবশ্য ছিল। ভারতের কয়েকটি অঞ্চলের সেচ ব্যবস্থার সুবিধার জন্য কয়েকটি খাল খনন করা হয়েছিল, যেখানে একটু সুবিধা করেছিল, সেখানকে যে খাল খনন হলে যদি কিছু উন্নতি, সব জায়গায় যে করে খারাপ অবস্থা ছিল তা নয়। অবশ্য এই অঞ্চলগুলোতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু ছিল না, ফলে ওইসব খাল খননের বদলে জমির খাজনার হার বাড়িয়ে নেওয়ার সুযোগ নিয়েছিল ঔপনিবেশিক প্রশাসন। এইখানেও আবার সেই কি ব্যবস্থা, যে খাল খনন করে দিয়েছি, অতএব তোমাদের চাষ করতে সুবিধা হচ্ছে, অতএব খাজনাটা বেশি দেবে আর কি, এরকম। তবে সরকারি সেচ ব্যবস্থা ছিল চাহিদার তুলনায় সামান্য। সেচ ব্যবস্থার আসল সুবিধা পেত তুলনীয় ধনী কৃষকরা, কারণ খালের জন্য ব্যবহারের জন্য উঁচু হারে কর দেওয়ার সামর্থ্য কেবল তাদের ছিল। এই যে খাল ব্যবহার করবে, জমিতে সেচ দেবে, কারা দিতে পারতো? যেসব কৃষকের অবস্থা ভালো ছিল, যাদের যেসব ধনী কৃষক ছিল, যাদের অনেক জমি ছিল, তাদেরই লাভ হতো। বাস্তবে ছোট জমি যাদের ছিল, সেইসব কৃষকদের কোনো অবস্থার উন্নতি হয়নি, কারণ তারা এই খালের জল ব্যবহারই করতে পারতো না। বাস্তবে গরিব কৃষিজীবীদের সমস্যার কোনো সমাধানই হয়নি। তারা বড় জমিদার ও কৃষকের অধীনে ভাগশেষ হিসেবে কাজ করতে বাধ্য হতো। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি, ফলে ঔপনিবেশিক ভারতের দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান। এই যে চাষের ব্যবস্থা, খাদ্যশস্য চাষ না করে এই যে চা, নীল, পাট, তুলো এগুলো তো আমরা খাবো না। চাটা নয় কত খাবো, কিন্তু আমাদের তো মূল খাদ্য চা নয়, আমাদের মূল খাদ্য হচ্ছে ভাত, অর্থাৎ ধান চাষ করতে হবে, গম, আটা রুটি খাওয়ার জন্য গম চাষ করতে হবে। তাহলে খাবার, এই যে চাষের ব্যবস্থাকে বদলে দেওয়া, খাদ্যশস্য উৎপাদন কমিয়ে এই যে বাণিজ্যে যেসব জিনিস দরকার হবে সেই সব জিনিসকে চাষ করা, এতে কি হয়েছিল, ঔপনিবেশিক ভারতের দুর্ভিক্ষ ঘটতো, প্রায় দুর্ভিক্ষ ঘটতো। কারণ এই যে নীল চাষ, তোমরা উপরের ক্লাসে জানবে যে নীল চাষ করানোর জন্য কিভাবে উৎপীড়ন করা হতো। নীল চাষীদের ভয়ানক দুর্দশা ছিল। নীল এমন একটা ফসল যেটা চাষ করলে জমির চরিত্র নষ্ট হয়ে যেত এবং সেটা কৃষকের কোনো উন্নতি হতো না। সে তোমরা উঁচু ক্লাসে দেখবে দাদন দিত, মানে চাকা নিয়ে নিত, যে এই জমিতে এই চাকা দিচ্ছি, এতে চাষ করতে হবে এবং সেই চাষ করে আবার ইংরেজদের কাছেই সেটা বিক্রি করতে হবে। এই নীল চাষ করে কৃষকের তো কোনো উন্নতি, কারণ এটা তো খাদ্যশস্য, নীল তো কৃষক খেতে পারবে না। কৃষির বাণিজ্যিকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা বা বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদনের বিষয়গুলি জড়িত ছিল, অথচ নানা কারণে এই বিষয়গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। ফলে কৃষির উন্নতি যা হতো তাতেও কৃষকের সরাসরি লাভ বিশেষ হতো না। মূলধন বিনিয়োগকারীরাই বেশিরভাগ মুনাফা করতেন, যারা মূলধন দিত তারাই লাভ, কৃষকের কোনো উন্নতি নেই। পূর্ব ভারতে নীল চাষকে কেন্দ্র করে এই বিষয়টি স্পষ্ট হয়েছিল। নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। যে বললাম, ওদের ইংল্যান্ডের শিল্প বিপ্লব, তারা নীলের দরকার, রং করার জন্য, কাপড় চাপড় রং করার জন্য নীলের খুব চাহিদা হয়েছিল। তাহলে এই নীল চাষ করার জন্য ওরা ব্রিটিশ সরকার খুব প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানির 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। সেই নীলকররা বাংলায় নীল চাষে উদ্যোগী হন।
কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসাবে নীল চাষের বিষয়টা ভাবেননি, কারণ 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। চাষিরা চাষ করতে না চাইলে তাদের জোর করে করা হতো, দাদন নিয়ে অগ্রিম টাকা দিত যে নীল চাষই করতে হবে জমিতে। এরই ফলে নীল চাষের বিষয়কে ঘিরে বাংলায় অনেক অঞ্চলে কৃষকের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হতে থাকে। নীলের চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। কিন্তু এই সময় রাসায়নিক পদ্ধতি নীল চাষ তৈরি শুরু হয়, ফলে নীলের চাহিদা সবসময় এক থাকতো না। তাছাড়া ক্রমে নীল চাষ করার জন্য দমন পীড়ন করা শুরু হয় চাষিদের উপর। তারপরে বাংলায় নীল বিদ্রোহ হয় 1859-60 খ্রিস্টাব্দে ঘটেছিল। তোমাদের প্রশ্ন, নীল বিদ্রোহ কবে হয়েছিল বাংলা? 1859-60 খ্রিস্টাব্দে। এবার দেখো বাগিচা শিল্প। নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা বাগিচার মালিকানা বিদেশিদের হাতে থাকায় সেই সব জমিগুলির জন্য ঔপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছিল। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধা পেত বাগিচা শিল্পগুলি। ক্রমে বিদেশে রপ্তানি ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে। দক্ষিণ ভারতে কফি বাগিচারও বিশেষ বিকাশ হয় আর কি। এবং এই সব চা বা কফি বাগানের এগুলোর মালিক ছিল হচ্ছে ব্রিটিশরা, এইগুলো হচ্ছে ইংরেজরা। সেজন্য এখানে কিন্তু বেশি কর নেওয়া হতো না, কারণ ব্রিটিশদের কাছ থেকে তো কর নেওয়া হতো না বেশি। অবশ্য বাগিচা শিল্পগুলি বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি, কারণ বিদেশি মালিকানাধীন ওই শিল্পের যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত, আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। উৎপন্ন দ্রব্যগুলো বিদেশের বাজারে বিক্রি করে তারা অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। তার মানে এই যে বাগিচা শিল্পের যত উন্নতি, মুনাফা, লাভ সব বিদেশি কর্মচারীরা পেত। কর্মচারীরা, ভারতীয় যেসব কর্মচারী ছিল নিচু পদে কাজ করতো, তারা শুধু সেই কুলি মজুর হিসেবে কাজ করতো, তাদের কিন্তু কোনো উন্নতি হয়নি, তাদের কোনো কিছুই দেওয়া হতো না সেই অর্থে। অর্থাৎ সাধারণ ভারতীয় কৃষক কৃষির বাণিজ্যিকরণ থেকে বিশেষ লাভবান হতে পারেনি। তাহলে প্রশ্ন তৈরি হয় যে ভারতীয় কৃষক সমাজের উপর কৃষির বাণিজ্যকরণের কি প্রভাব পড়েছিল? বাস্তবে কৃষি উন্নতির বেশিরভাগ সুযোগ সুবিধায় আর্থিকভাবে শক্তিশালী কৃষিজীবীরা কাজে লাগাতে পেরেছিলেন, তাই তার সুফলটুকু তারাই পেয়েছেন। অধিকাংশ কৃষকের অবশ্য এর ফলে কোনো লাভ হয়নি। যেসব কৃষক আর্থিকভাবে সম্পন্ন, আর্থিকভাবে ভালো, তাদেরই লাভ হয়েছিল। আর্থিকভাবে দুর্বল কৃষকের কোনো উন্নতি এই কৃষির বাণিজ্যকরণের ফলে হয়নি। বিরাট সংখ্যক কৃষকের পক্ষে কৃষির উন্নতির জন্য ভালো গবাদি পশু, উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব ছিল না, কারণ এগুলো সব বিশাল পয়সার দরকার হতো। তাছাড়া রাজস্বের চড়া হারের ফলে কৃষি থেকে কৃষকের উপার্জন কম হতো। বস্তুত কৃষিজাত লাভের বেশিটাই ঔপনিবেশিক সরকার, জমিদার ও মহাজনদের হাতে চলে যেত। ঔপনিবেশিক সরকারের তরফে কৃষক স্বার্থ রক্ষার কোনো বিশেষ নীতি ছিল না, বরং অনেক ক্ষেত্রে কৃষক ক্রমে কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত হয়েছিল, এবং এই কারণে অনেকে আবার জমি জমা ছেড়ে শহরে কুলি মজুরের কাজ করতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। মধ্যপ্রদেশের রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায় যে অতিরিক্ত ঋণের ভারে কৃষকরাই প্রায় দাসে পরিণত হয়েছিলেন। বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হতো। যারা বাইরে চলে যেতে, কারখানা শ্রমিক হিসেবে না যেতে চাইতো, তারা সেই গ্রামে থাকতো ভাগ চাষি বা বর্গাদার হিসেবে, নিজের জমিতেই ভাগ চাষি। ঠিক আছে। 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকা খরচ করেছে ব্রিটিশ প্রশাসন, অথচ ওই পর্যায়ে কৃষিতে জলসেচের কাজে খরচ করা হয়েছিল 50 কোটি টাকারও কম। যদিও রেলপথের থেকে জলসেচের উন্নতিতে ভারতের বেশি মানুষ লাভবান হতো, দেশীয় অনেক বুদ্ধিজীবী এই যুক্তিতে ইংরেজ সরকারের রেলপথ প্রকল্পকে সমালোচনা করেছিল। ইংরেজ সরকার আসলে রেলপথটা করেছিল কিসের জন্য? ওদের নিজেদের সুবিধার জন্য। সমালোচনা এই কারণে হয় যে রেলপথ তৈরি করেছিল যাতে সহজে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে সেনা নিয়ে যেতে পারে, ঠিক আছে, সেখান থেকে আবার সহজে বিভিন্ন উৎপাদিত পণ্য নিয়ে বিদেশে সহজে নিয়ে যেতে পারে, এইসব উদ্দেশ্যে রেলপথ নির্মাণ করেছিল। কিন্তু রেলপথ নির্মাণের ফলে পরোক্ষভাবে আমাদের সুবিধা হয়, ভারতবাসীর অনেক সুবিধাও হয়। এতে যেমন এটা আমাদের পরে উচ্চ ক্লাসে পড়বে, দেখো রেলের সুবিধা অসুবিধা দুদিকেই আছে আর কি। কৃষির বাণিজ্যকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহ হয়ে উঠেছিলেন। 19 শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল, তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়। তার উপরে চড়া হারে রাজস্বের চাপ ছিল কৃষকের উপরে। সেই সময় খরা ও অজন্মার ফলে কৃষক সমাজের চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল। খরা হলে কি, মানে প্রচন্ড খরা, জল নেই, বৃষ্টি নেই, তখন কি হবে?
চাষ তো হবে না, আর সেচের ব্যবস্থার কোনো উন্নতি নেই, সেচের ব্যবস্থা ছিল না, তাহলে কি সব ফসল নষ্ট হয়ে যেত। সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় সাহুকার মহাজনেরা। তখন সাহুকাররা কি করতো, সাহুকাররা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ করতো। চাষিদের ঋণ দিত আর সেই ফসলের উপর নিয়ন্ত্রণ, যে আমার কাছে বিক্রি করতে হবে এবং এর থেকে বেশি দাম দেবো না, এরকম আর কি। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহে উঠেছে। সাহুকারদের আক্রমণ করে তারা দখলে থাকা কাগজপত্রগুলো পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। আহমেদনগর ও পুনহা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল। 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল। আমাদের প্রশ্ন আসতে পারে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? আসলে দাক্ষিণাত্য হাঙ্গামা হচ্ছে সাহুকারদের উপর আক্রমণ। সাহুকাররা যারা কি করতো, এই যে তুলো চাষিদের, দক্ষিণ ভারতের যে তুলো চাষিদের, দাক্ষিণাত্যের যে তুলো চাষিদের কাছ থেকে লিখে পড়ে নিয়ে, টিপসই নিয়ে, আঙুলের ছাপ নিয়ে তারা কি করতো, তারা মহাজনের সুদ দিত, টাকা দিত। সেই টাকা দিয়ে তারা তুলো চাষ করতে বলতো এবং সেই তুলো চাষ করে তাদের যা তুলো হতো তাদেরই কাছে বিক্রি করতে হবে। এই সব ছিল বিভিন্ন রকম শর্ত আর কি। তারা এবং বিক্রি করতে হবে তো ভালো কথা, কিন্তু বেশি দামও দেবে না, তাহলে কৃষকদের লস হতো, তারা লাভ করতে পারতাম, তাহলে কৃষকদের অবস্থা দুর্দশা হতো। তার বিরুদ্ধে কৃষকের এই আহমদনগর পুনা জেলার চাষিরা বিদ্রোহ শুরু করে এবং এই বিদ্রোহ চলেছিল কি 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই জন্য এই ঔপনিবেশিক প্রশাসন একে কি বলেছিল, দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল। এবার দেখো আসামের চা বাগান ও শ্রমিক অধিকার। বাগিচা শিল্পের শ্রমিক হিসেবে স্থানীয় লোকেদের নিয়োগ করা হতো। সামান্য মজুরি, চূড়ান্ত দুর্দশার মধ্যে কাজ করতে হতো ওই শ্রমিকদের। ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আসামের চা বাগানের শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন। নিজের চোখে আসামের চা বাগানগুলি ঘুরে দেখে শ্রমিকদের উপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর সঞ্জীবনী পত্রিকাতে প্রকাশ করেন। সেই সময় দ্বারকানাথের সঙ্গী রামকুমার বিদ্যারত্ন ও ধারাবাহিকভাবে সঞ্জীবনী পত্রিকায় কুলি কাহিনী নিবন্ধ লিখতে থাকেন। দ্বারকানাথ ও রামকুমার উদ্যোগ শেষ পর্যন্ত দেশের লোকের ও ঔপনিবেশিক শাসকের মনোযোগ আকর্ষণ করেছিল। ঔপনিবেশিক ভারতের শ্রমিকদের হয়ে লড়াই করার সেটি অন্যতম পুরনো নজির। এই যে চা শ্রমিকদের তাদের নিয়োগ করা হতো এবং স্থানীয় যে লোক তাদেরই নিয়োগ করা হতো বাগিচা শিল্পের শ্রমিক হিসেবে, কিন্তু তাদের কিন্তু বেশি বেতন দেওয়া হতো না, তাহলে তাদের দুর্দশা ছিল প্রচন্ড। সেইটা নিয়ে তিনি এটা লিখেছিলেন আর কি। এবার দেখো একটু টুকরো কথা, ঔপনিবেশিক প্রশাসন তরফে কৃষকদের জন্য আইন কি করে। দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট, কৃষকদের সুবিধার জন্য একটা আইন আর কি করে জমি করে ঔপনিবেশিক প্রশাসন। ওই আইনের লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচার বোঝা কিছুটা কমানো। ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তার, আটক নিষিদ্ধ হয়। তার বদলে গ্রামে বিচার সভা বসিয়ে সাহুকার ও চাষিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ শোধ করার উপর ব্যবস্থার উপর জোর দেয়। এইভাবে বাংলায় জমিদারের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল 1885 খ্রিস্টাব্দে টিনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন অন্যতম। তোমাদের প্রশ্ন আসতে পারে টিনান্সি অ্যাক্ট কবে হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। ওই আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেওয়া হয়, যারা অস্থায়ী রায়ত অস্থায়ী কৃষক আর কি। সেখানে স্পষ্ট বলা যায় আদালতের পরোয়ানা ছাড়া কোনো রাতকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না, কৃষককে তার জমি থেকে উচ্ছেদ করা যাবে না, যদি উচ্ছেদ করতে আদালতকে জানাতে হবে। খাজনা বাড়ানোর সময় জমিদারকে নির্দিষ্ট কারণে দর্শাতে আদেশ দেওয়া হয় আইনে, যে খাজনা যদি যখন তখন জমিদার বাড়াতে পারবে না, কি কারণে বাড়াচ্ছে সেটার জন্য নির্দিষ্ট কারণ দিতে হবে। তবে দাক্ষিণাত্যে এবং বাংলায় বিপুল সংখ্যা কৃষি শ্রমিক ও ভাগ চাষীদের স্বার্থের দিকে বিশেষ নজর ছিল না ঔপনিবেশিক প্রশাসনে। এবার দেখো শিল্প বাণিজ্য শুল্ক নীতি। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূলত একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করত। দামি ধাতু, নানা রকম জিনিসপত্র তারা ভারতে আমদানি করতো, এইসব জিনিসটা ভারতে নিয়ে আসতো এবং ভারত থেকে কি করতো তারা, তার বদলে কোম্পানি মশলাপাতি ও কাপড় রপ্তানি করতো ব্রিটেনে। কিন্তু ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা কোম্পানির রপ্তানিতে খুশি ছিল না, কারণ তারা ব্রিটেনকে সরকারকে চাপ দিতে থাকে যাতে ব্রিটেনে ভারতীয় দ্রব্য বিক্রি আইন করে বন্ধ করা। যে ব্রিটেনে যে ভারতীয় দ্রব্য বিক্রি হলে সেখানকার যে কলকারখানার উৎপাদিত পণ্য কি বিক্রি কোথায় হবে, তাহলে তারা আইন করে এটা বন্ধ করার ব্যবস্থা করলো। সেই মোতাবেক 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য কাপড় আমদানির উপরে চড়া শুল্ক চাপানো হয়েছিল। আমদানি কি ব্রিটেন যখন নিয়ে আসবে, ব্রিটেনে নিতে হবে তখন বেশি ট্যাক্স দিতে হবে, চড়া শুল্ক। তার জন্য তার দাম বেড়ে যাবে, তখন যখনই দাম বেড়ে যাবে তখন চাহিদা কমে যাবে, ঠিক আছে, তার জন্য আর লোকে কিনবে না। কিন্তু এইসব প্রতিরোধ সত্ত্বেও 18 শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ছিল।
1800 শতকের মাঝামাঝিতে ইংল্যান্ডে কাপড় শিল্পের নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে উৎপাদন বাড়ানো, দ্রব্যের মান ভালো করা হতে থাকে। অন্যদিকে 1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের পরে ভারতের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যেতে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এরপরে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে সরকারের দিকে চলে যেতে চায়, তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। বাংলার রাজস্বের অর্থ খরচ করে কোম্পানি ভারতীয় দ্রব্য রপ্তানি করত। তার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় বাণিজ্যের শুল্ক নীতি নির্ধারণ করতে শুরু করে ব্রিটিশ কোম্পানি। বাংলার তাঁতিতে সস্তায় দ্রব্য বিক্রি করতে বা কোম্পানির বেঁধে দেওয়া দাম মেনে নিতে বাধ্য করা হতো। যে তাঁতি চাষ শিল্প, তাতে কি হতো, বাধ্য করা হতো যে এর বেশি তুমি দাম নিতে পারবে না। তার ফলে তাঁত শিল্পে ক্ষতি হতে শুরু হয়। অনেক তাঁতি সামান্য মজুরিতে কোম্পানির হয়ে বস্ত্র উৎপাদন করতেন। ভারতীয় অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিদেশি বণিকদের ভারতের বাজার থেকে হটিয়ে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি, এবং অন্যান্য যে বণিক ছিল তাদের ভারতীয় বাজার থেকে সরিয়ে দেয়, যাতে কিনা তাদের একচেটিয়া কারবার চালাতে থাকে তারা। তাছাড়া বাংলার হস্তশিল্পীদের তৈরি জিনিস যাতে বেশি দামে কেনা না হয় তার জন্য নজরদারি রাখত ব্রিটিশ কোম্পানি। কাঁচা সুতো বিক্রির ব্যবসায় কোম্পানি একাধিপত্য তৈরি হয়েছিল। তার জন্য বাংলার তাঁতিদের চড়া দামে কাঁচা সুতো কিনতে হতো, চড়া দামে কাঁচামাল কেনা ও সস্তা দামে তৈরি দ্রব্য বিক্রিতে বাধ্য হওয়ার ফলে বাংলার তাঁত শিল্প ক্রমে ক্ষতিগ্রস্ত হতে থাকে। 1813 খ্রিস্টাব্দের মধ্যে একদিকে বিদেশের বাজার হারিয়েছিল ভারতীয় বস্ত্রশিল্প, অন্যদিকে দেশের ভিতরে বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দিতে হয়েছিল। দিক থেকে আক্রান্ত ভারতীয় বস্ত্র হস্তশিল্প এর ফলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্রমে অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে ভারতের বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা হয়। এরপর দেখো অবশিল্পায়ন। তোমাদের প্রশ্ন আসে অবশিল্পায়ন কি? 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তারপরে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। ব্রিটেনে তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পারে ভারতীয় সুতি বস্ত্র শিল্প ক্রমশ ধ্বংস হয়ে গেছিল। ওই শিল্পে নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ তাদের ফলে জীবিকাবিহীন হয়ে পড়ে। প্রথমে কি হতো, এখান থেকে বিদেশে বা ইংল্যান্ডের ভারতীয় বস্ত্রশিল্প সুতি বস্ত্র রপ্তানি করা হতো। এরপরে কি হলো, ওরা রপ্তানিতে নিষেধাজ্ঞা দাবি করলো, জারি করতে চাইলো। কিন্তু যখন শিল্প বিপ্লব ঘটলো ইংল্যান্ডে, তখন ওরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাদের শিল্পের মান উন্নয়ন ঘটালো। তখন কি হলো, ভারতীয় সুতি বস্ত্রের চাহিদা থাকলো না। তাহলে কি হলো, এই যে এখান থেকে যে বস্ত্র, সেই বস্ত্রের চাহিদা যখনই কমে গেল তখন এদের অবস্থা খারাপ হয়ে গেল এবং এই সুতি বস্ত্র শিল্প আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, এবং তার ফলে এই সব শিল্পে নিযুক্ত শ্রমিকরাও তাদের জীবিকায় বিলীন হয়ে পড়লো। বিপুল সংখ্যক কর্মচ্যুত শিল্প শ্রমিক ও কারিগররা জীবিকার জন্য কৃষিকাজে যুক্ত হয়ে চেয়েছিলেন এবং কৃষির উপর আবার চাপ পড়লো। এইসব শ্রমিক আবার সে চাষবাসে মন দিল, তার ফলে কৃষি অর্থনীতির উপরও বাড়তি চাপ পড়ে। 19 শতকে দ্বিতীয়ার্ধে যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে বিদেশি পণ্যে আরো বেশি করে ভারতের বাজারগুলো ছেয়ে গেছিল, এবং সেই ইংল্যান্ডের সস্তা জিনিস ভারতের বাজারে সব ছেয়ে যায়। তাহলে ভারতের তৈরি জিনিস আর দামে টিকতে পারে না, ভারতের জিনিসের দাম বেশি পড়ে, তাহলে লোকে আর কিনতে পারে না, তাদের কাছে পয়সা নেই। ফলে বিভিন্ন দেশীয় শিল্পের অবনমন ঘটে। তাহলে কি দেশি শিল্পের এই যে অবনমন, এটাই হচ্ছে অবশিল্পায়ন। তাঁত, কাঠ ও চামড়া শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ ওই জীবিকাগুলি ছেড়ে দিয়ে সহজ লাভের আশায় রেলপথ ও রাস্তা বানানোর শ্রমিক হয়ে গেছিলেন। অবশ্য অবশিল্পায়ন নিয়ে ব্রিটিশ সরকার কোন ইতিবাচক ভূমিকা নেয়নি। ভারতীয় অর্থনীতির উপর অবশিল্পায়নের নেতিবাচক প্রভাব নিয়ে দেশীয় বুদ্ধিজীবীদের অনেকে উপনিবেশ শাসনের সমালোচনা করেছিলেন, কিন্তু বুদ্ধিজীবীরা সমালোচনা করলেই কি হবে, অবশিল্পায়ন যা ঘটার তা ঘটেছিল। স্পষ্টত বোঝা যায় ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতির প্রভাব ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির উপর নেতিবাচক ছিল। যেসব ভারতীয় দ্রব্য তখনও ব্রিটেনের জনপ্রিয় ছিল সেগুলোর উপর চড়া হারে শুল্ক বসানো হতো। যেসব দ্রব্য তখনও ব্রিটেনে অমন শিল্প বিপ্লব হওয়ার পরও ভারতীয় জিনিসের খুব চাহিদা ছিল, কিন্তু সেখানে চড়া শুল্ক, মানে এমন শুল্ক, এমন ট্যাক্স, যাতে কিনা সেই দ্রব্য যখন ইংল্যান্ডে যে পৌঁছাতো তখন তার দাম হয়ে যেত, ধরো 100 টাকার জিনিস 100 টাকা ট্যাক্স, তাহলে দাম কত, 200 টাকা। আবার লাভও করবে, তাহলে 250 টাকা। তাহলে 100 টাকার জিনিস যদি 250 টাকা কিনতে, তাহলে কেউ কিনবে? কিন্তু সেই শুল্ক ততক্ষণ বাড়ানো হতো যতক্ষণ ওই দ্রব্যের রপ্তানি বন্ধ হয়ে যেত। মানে কি, এর উদ্দেশ্য ছিল রপ্তানি করা বন্ধ করা আর কি। এর ফলে ক্রমেই তৈরি দ্রব্য রপ্তানির বদলে কাঁচামাল রপ্তানি করা হতে থাকে ভারত থেকে, এবং ভারত কি হতো, কাঁচামাল রপ্তানিকারক দেশে, মানে তৈরি দ্রব্য না, কাঁচামাল, সস্তা কাঁচামাল নিয়ে বিদেশে উৎপন্ন হতো, এবং সেই উৎপাদিত আমাদের দেশ থেকে কাঁচামাল নিয়ে ইংল্যান্ডের কলকারখানার শিল্প থেকে যেসব জিনিস তৈরি হতো সেইগুলোই আবার আমাদের বেশি দামে আমাদের কাছে কিনতে হতো, আমরা বেশি দামে কিনতাম। কাঁচামাল যাচ্ছে আমাদের কাছে আর আমরা
তৈরি প্রোডাক্ট আমরা কিনতে বাধ্য হচ্ছি। তার ফলে ভারতীয় নীল ও চাষ প্রভৃতি ব্রিটেনে রপ্তানি করা হয়, সেগুলো ব্রিটেন শিল্পের কাঁচামাল হিসেবে কদর পেতে থাকে। কাঁচামাল রপ্তানি ক্ষেত্রে কাঁচা সুতো ছিল অন্যতম প্রধান। সেই সুতোর তৈরি কাপড় ব্রিটিশরা ভারতের বাজারে আমদানি করতো। আবার মানে সেই কি বললাম, সেই কাঁচামাল আমাদের কাছে আবার আমদানি করতো, মানে আমরা এখানে পেতাম। 1813 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটেনের শিল্প চাহিদার কথা মাথায় রেখে ভারতে ঔপনিবেশিক প্রশাসনের শিল্প নীতি নির্ধারিত হতে থাকে। ঔপনিবেশিক হিসেবে ভারতবর্ষ ক্রমে কাঁচামালের রপ্তানি ও ব্রিটেনে তৈরি দ্রব্যের আমদানি বাজারে পরিণত হতে থাকে। এইটাই তো ঔপনিবেশিক মূল জিনিস। ঔপনিবেশিক উদ্দেশ্যটা কি? ঔপনিবেশিক তৈরির উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যবসা বাড়ানোর জন্য জায়গা দখল, তাদের ব্যবসার উন্নতি ঘটানো আর কি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ভারতীয় বাজারকে বিস্তৃত করে ব্রিটিশ পণ্য চলাচল সুগম করে দিয়েছিল। বিশেষত রেলপথের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে গ্রামীণ কারিগরি শিল্পের হাল খারাপ হতে থাকে। বিচ্ছিন্ন গ্রামগুলির ভেতরে গ্রামীণ হস্তশিল্পের চাহিদা ছিল, কিন্তু রেলপথের মাধ্যমে গ্রামগুলি পরস্পর সংলগ্ন হয়ে পড়ার ফলে গ্রামের স্থানীয় বাজারেও ব্রিটিশ দ্রব্যের অনুপ্রবেশ ঘটে। ফলে বাজারের প্রতিযোগিতায় গ্রামীণ পণ্যগুলি পিছিয়ে উঠতে থাকে। আগে কি হতো, স্থানীয় কিছু গ্রাম ছিল, সেই সব গ্রামে যেসব জিনিস হতো সেই গ্রামেই বিক্রি হতো, তাহলে সেই গ্রামে বিক্রি হতো, লোকের অসুবিধা হতো না। কিন্তু যখন রেলপথ হলো তখন কি বিদেশের সেই পণ্যগুলো, সস্তা পণ্য সহজে চলে আসতে শুরু করে। তার ফলে কি হয়, আমাদের যেমন ধরো এখন কি হয়, এই যে চীনের সস্তা খেলনাগুলো আমাদের এখানে পাওয়া যায়, যে কোনো জিনিস দেখো সব চীন তৈরি, সস্তা। অথচ ভারতীয় শিল্পে যদি সেটা দাম বেশি পড়ে, তাহলে সেই সস্তা চীনের দ্রব্যের জন্য ভারতীয় বাজারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম আর কি। হস্তশিল্প ধ্বংস হওয়ার ফলে অনেকগুলি শহরও ক্রমে আগের জৌলুস হারাতে থাকে। মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট প্রভৃতি শহরগুলি ক্রমে দুর্বল হয়ে পড়েছিল। সামরিকভাবে শহরের জনসংখ্যা কমেছিল 19 শতকের শেষ দিকে। পাশাপাশি কাজ হারানো শিল্পী ও কারিগররা চাষের কাজে নিযুক্ত হয়েছিল, এবং যখন আর কাজ নেই তখন কি সবাই মিলে সে চাষি হয়ে যাওয়া আর কি। তাতে কৃষির উপরে চাপ বাড়ে, সেই চাপ সামলানোর মতো সামর্থ্য কৃষি ছিল না। ফলে ভারতে কৃষি ও শিল্প অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়ে। সবাই যদি চাষি হয় তাহলে কি করে চলবে? তাই কৃষি ও শিল্পের যে সামঞ্জস্য একটা, সেটা নষ্ট হয়ে পড়ে। এবার দেখো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন টুকরো কথা একটু জানো। 18 শতকের শেষ দিক থেকে পরবর্তী 1.5 শতকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ বাজারের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে বলা হয় ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার যাবতীয় খরচ ভারত থেকে আদায় করতে হবে। তবে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহা ও ইস্পাতের 17% আসতো ব্রিটেন থেকে। অর্থাৎ ঔপনিবেশ হিসেবে ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ শাসক ব্রিটেনের সাথেই পরিচালিত হতো। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো। এই যে ব্রিটিশের তো বিভিন্ন জায়গায় সাম্রাজ্য ছিল, তা সমস্ত সাম্রাজ্যের মধ্যে ভারত হচ্ছে দামি রত্ন, মানে সবচেয়ে ভালো, সেই জন্য তাকে ভারত কি বলতো, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। 19 শতকে দ্বিতীয় ভাগে ভারতে বেশ কিছু যন্ত্র নির্ভর শিল্প তৈরি হতে থাকে। 1850-এর দশকে সুতির কাপড় ও পাট ও কয়লা শিল্প তৈরি হয়েছিল। 1853 খ্রিস্টাব্দে মুম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে। ধীরে ধীরে সুতির কাপড় ও চটকল শিল্পে অনেক লোক কর্মী হিসেবে নিয়োজিত হতে থাকে। 20 শতকের গোড়ায় চামড়া, চিনি, লৌহ ইস্পাত ও বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। এইসব শিল্পগুলিতে বেশিরভাগ ব্রিটিশ মূলধন বিনিয়োগ হতো, মানে ব্রিটিশদের এখানে ব্রিটিশ মূলধন বিনিয়োগ মানে ব্রিটিশরাই টাকা লাগাতো আর কি। সস্তা শ্রমিক ও কাঁচামাল এবং চড়া হারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করে। ভারত ও আশেপাশের দেশগুলিতে উৎপন্ন দ্রব্য বিক্রির বাজারও ছিল। তাছাড়া ঔপনিবেশিক সরকারও এই শিল্পগুলিকে নানাভাবে সহযোগিতা করেছিল। তবে ভারতীয় শিল্পোদ্যোগীরা সেই সহযোগিতা পাননি। কেবল সুতির কাপড় তৈরি শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগ করেছিল। ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। সরকারের পরিবহন ও রেল ব্যবস্থার ক্ষেত্রে ওই বৈষম্য লক্ষ্য করা যেত। দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল মাশুলের হার ছিল চড়া। আবার রেলেরও দেখো ব্যতিক্রম, দেশীয় জিনিস যদি তুমি বহন করো তাহলে তার চড়া হার দিতে হবে, বেশি টাকা দিতে হবে। কিন্তু বিদেশি দ্রব্য কিন্তু কম টাকা।
বরং বিদেশিদেরও আমদানি করে কম খরচে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার সুবিধা ছিল। এসবের ফলে ঔপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অগ্রগতি মূলত সুতি ও পাট শিল্পে আটকে ছিল। এমনকি ব্রিটিশ উৎপাদকেরা ঔপনিবেশিক সরকারকে দেশীয় শিল্প বিরোধী অবস্থান নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিয়ে যেত। তাছাড়া দেশীয় শিল্পোদ্যোগগুলি কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল, ফলে সার্বিক শিল্পায়নের সুবিধা ঔপনিবেশিক শাসনাধীনে ভারতবর্ষে দেখা যায়নি। আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।